আমার নাম তৃষা। এই গল্পটা আমি কাউকে বলতে চাইনি, কারণ যারা শুনেছে তারা কেউ আমার চোখের দিকে দ্বিতীয়বার তাকাতে পারেনি। আমি একা থাকি, শহরের একদম শেষ প্রান্তে, পুরনো একটা ভাড়া বাসায়। বাসাটার চারপাশে ঝোপঝাড়, অন্ধকার আর এক ধরনের অদ্ভুত নীরবতা, যেন বাতাসও এখানে শব্দ করতে ভয় পায়। প্রথম দিন যখন বাসায় উঠি, তখন থেকেই একটা অস্বস্তি কাজ করছিল। দরজা খুলতেই মনে হয়েছিল কেউ যেন ভেটোয়ে দাঁড়িয়েছিল, আমি ঢুকতেই সরে গেছে। নিজেকে বুঝিয়েছিলাম নতুন জায়গা তাই এমন লাগছে, কিন্তু ঘটনাগুলো শুরু হয় তৃতীয় রাত থেকে। সেদিন রাত প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন ভাঙল জানি না। চারপাশ নিস্তব্ধ, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলতে ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সাহস করে তাকালাম, কেউ নেই, কিন্তু জানালার পর্দা নিজে নিজে নড়ছে। বাইরে বাতাস নেই, একটুও না। আমার বুকের ভেতর ধকধক শুরু হলো। হঠাৎ খুব নিচু ফিসফিসে একটা কণ্ঠস্বর, তৃষা। আমি জমে গেলাম। আমার নাম! এই শহরে আমাকে কেউ চেনে না, এখানে আমার কোনো বন্ধু নেই। তাহলে কে ডাকল? আমি উঠে বসতেই শব্দটা থেমে গেল। সেদিন ভোর পর্যন্ত আর ঘুমাতে পারিনি। পরের দিন অফিসে গিয়ে ক্লান্ত লাগছিল। বারবার মনে হচ্ছিল কেউ আমাকে লক্ষ্য করছে। লিফটে উঠলে আয়নায় নিজের পেছনে ছায়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু ঘুরে তাকালেই কিছু নেই। আমি ভাবলাম হ্যালুসিনেশন, কিন্তু সেদিন রাতে যা দেখলাম তার ব্যাখ্যা আমি আজও পাইনি। বাসায় ফিরে দরজা খুলতেই দেখি টেবিলের ওপর একটা কালো গোলাপ রাখা। আমি তো কোনো ভুল কিনিনি। গোলাপটার গায়ে লাল সুতো বাঁধা, আর নিচে একটা ছোট কাগজ। কাগজে লেখা, আমি সবসময় তোমার পাশে আছি। হাত কাঁপতে লাগলো। দরজা ভেতর থেকে লক ছিল। কেউ ঢুকলো কিভাবে? আমি পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ নেই। কিন্তু সেই রাতেই প্রথমবার আমি তাকে স্বপ্নে দেখলাম। একটা ছায়া মূর্তি, সম্পূর্ণ কালো, মুখ দেখা যায় না, শুধু 2টো চোখ, লাল, অদ্ভুত উজ্জ্বল। সে আমার দিকে হাত বাড়িয়ে বলল, ভয় পেও না, আমি তোমায় ভালোবাসি। আমি চিৎকার করে উঠতেই ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, কিন্তু আমার হাতের ওপর কারো আঙুলের দাগ, যেন কেউ শক্ত করে ধরেছিল। এরপর থেকে প্রতি রাতেই একই স্বপ্ন, একই ছায়া, একই কণ্ঠস্বর। আর অদ্ভুতভাবে আমি ভয় পেলেও তার কণ্ঠ শুনলে বুকের ভেতর একটা টান অনুভব করতাম। এটা কি সম্ভব? আমি কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি, নাকি সত্যিই কেউ আছে যে আমাকে ভালোবাসে? কিন্তু কেন আমার সাথে? আমি তো সাধারণ একটা মেয়ে, আমার কোনো শত্রু নেই। তবে কি এটা কোনো কালো জাদু? একদিন অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল, রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে হাঁটছে। পা দ্রুত করলাম, পেছনের পদশব্দও দ্রুত হলো। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। কিন্তু ঠিক আমার কানের কাছে খুব ধীরে কেউ বলল, আমি তোমায় কখনো একা থাকতে দেব না। আমি দৌড়ে বাসায় ঢুকে দরজা বন্ধ করলাম। সেদিন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আমার গা শিউরে উঠল। আমার পেছনে স্পষ্ট একটা কালো ছায়া দাঁড়িয়েছিল, কিন্তু ঘুরে তাকাতেই আবার শূন্য। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল পঞ্চম রাতে। আমি ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ আমার চুলে হাত বুলাচ্ছে, একটা ঠান্ডা বরফের মতো স্পর্শ। আমি চোখ খুললাম। এইবার সে খুব কাছে, একদম আমার বিছানার পাশে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, কিন্তু কণ্ঠস্বর অদ্ভুত কোমল, তৃষা, তুমি শুধু আমার। আমি নড়তে পারছিলাম না, শরীর অবশ। সে ধীরে ধীরে আমার কানের কাছে ঝুঁকল, আমি তোমার জন্য মৃত্যুর থেকেও ফিরে এসেছি। হঠাৎ আমার মাথায় একটা স্মৃতি ঝলসে উঠল। এই বাড়িতে ওঠার আগে বাড়িওয়ালি বলেছিলেন এই বাসায় আগে এক ছেলে থাকত। সে নাকি এক মেয়েকে ভালোবাসত খুব, কিন্তু মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। ছেলেটা আত্মহত্যা করে, আর তারপর থেকে এই বাসায় কেউ বেশি দিন থাকতে পারে না। তখন আমি বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন সে কি সেই ছেলে? সে কি আমাকে তার সেই মেয়ের জায়গায় দেখছে, নাকি আমি কি তার সেই মেয়ের মতো দেখতে? আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি সত্যটা জানব, এই বাসার অতীত খুঁজে বের করব। কারণ যদি এটা সত্যিই কালো জাদু হয়, তাহলে সে আমাকে ছাড়বে না। আর যদি এটা প্রেম হয়, তাহলে সেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর।
আজ রাতেই আমি অপেক্ষা করব। সে আসবেই, কারণ আমি জানি সে আমাকে ভালোবাসে। কিন্তু আমি জানি না এই ভালোবাসার শেষ কোথায়। গত রাতের পর আমি আর আগের তৃষা নেই। আজ সারা দিন অফিসে বসেছিলাম, কিন্তু মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরছিল, সে কে? বাসায় ফিরেই দরজা বন্ধ করে দিলাম। আজ আমি ভয় পেয়ে লুকাবো না, আজ আমি অপেক্ষা করব। ঘড়িতে রাত 12টা। পুরো বাসা নিস্তব্ধ। আমি লাইট নিভিয়ে বিছানায় বসে আছি, হাতে ফোন, কিন্তু নেটওয়ার্ক নেই। হঠাৎ করে সব সিগন্যাল চলে গেছে। হাওয়া নেই, কিন্তু জানালার কাছে টুপটাপ শব্দ। মনে হচ্ছে কেউ বাইরে থেকে আঙুল দিয়ে ঠুকছে। আমি ধীরে ধীরে উঠে জানালার দিকে গেলাম। পর্দা সরাতেই বুক কেঁপে উঠল। বাইরে অন্ধকার, কিন্তু জানালার কাছে ভেতরের দিক থেকে হাতের ছাপ। আমার নয়, একটা বড় লম্বা আঙুলের ছাপ। আমার নিঃশ্বাস আটকে গেল। পেছন থেকে ঠান্ডা বাতাস বইল, অথচ জানালা বন্ধ। তারপর সেই কণ্ঠ, তৃষা, তুমি আমাকে খুঁজছ? আমি চোখ বন্ধ করলাম না এবার। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। সে দাঁড়িয়ে আছে। আজ তার অবয়ব আগের চেয়ে স্পষ্ট। কালো ছায়ার ভেতরেও একটা মানুষের গড়ন বোঝা যাচ্ছে। লম্বা, স্থির, তার চোখ দুটো লাল, কিন্তু রাগী নয়, অদ্ভুত এক আকাঙ্ক্ষায় ভরা। আমার ভয় লাগছিল, তবু গলা শুকিয়ে গেলেও জিজ্ঞেস করলাম, তুমি কে? সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুমি আমাকে চিনতে পারছো না? আমার মাথা ঝিমঝিম করতে লাগল। হঠাৎ আমার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠল। একটা পুরনো বাড়ি, একটা ছেলে হাসছে, আমার মতো দেখতে একটা মেয়ে তার পাশে দাঁড়িয়ে। আমি কেঁপে উঠলাম। আমি তো তাকে চিনি না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, কখনো আমাকে ছেড়ে যাবে না। তার কণ্ঠে কষ্ট ছিল। আমি পিছিয়ে গেলাম, দেয়ালে ঠেকে গেলাম। আমি না, তুমি ভুল করছো, আমি ওই মেয়ে নই। সে থেমে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। জানালার কাঁচ কাঁপতে লাগল। তার চোখ জ্বলতে শুরু করল, আরও উজ্জ্বলভাবে। তুমি একই আত্মা। আমার বুকের ভেতর ঠকঠক শব্দ। সে বলল, তুমি ফিরে এসেছ, কিন্তু আমাকে ভুলে গেছ। আমার মাথা ধরতে লাগল, যেন কেউ ভেতর থেকে স্মৃতি জোর করে ঢুকিয়ে দিচ্ছে। আমি হঠাৎ দেখলাম, একটা নদীর ধারে আমি দাঁড়িয়ে আছি, পাশে সেই ছেলে। আমি তাকে বলছি, আমাকে ভুলে যাও, এটা সম্ভব না। তারপর ছেলেটার মুখ ভেঙে পড়ছে। অন্ধকার, ঝুলন্ত দেহ। আমি চিৎকার করে উঠলাম। দৃশ্যটা মিলিয়ে গেল। আমি আবার আমার ঘরে। সে একদৃষ্টে তাকিয়ে আছে। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। আমি মরেছি, কিন্তু আমার প্রেম মরেনি। আমার গা শিউরে উঠল। তুমি তুমি কি চাও? সে খুব ধীরে বলল, শুধু তোমাকে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি অনুভব করলাম আমার হাত কেউ ধরে আছে, বরফের মতো ঠান্ডা স্পর্শ। কিন্তু এবার অদ্ভুতভাবে আমি পুরোপুরি ভয় পাচ্ছিলাম না। কেন? তার চোখে কষ্ট ছিল, এক ধরনের একাকিত্ব। সে বলল, আমি তোমাকে কষ্ট দেব না, শুধু আমার হয়ে থাকো। হঠাৎ আমার গলার কাছে একটা কালো দাগ ফুটে উঠতে লাগল। আয়নায় তাকিয়ে দেখি লাল সুতোয় বাঁধা একটা অদৃশ্য চিহ্ন যেন গলায় জড়িয়ে যাচ্ছে। আমি সেটা টেনে ছিঁড়তে চাইলাম, পারলাম না। সে বলল, এই বন্ধন ভাঙা যায় না। আমি চিৎকার করলাম, আমি তোমার না, আমি আমার। হঠাৎ ঘরে সব কিছু ছিটকে পড়ল। টেবিল উল্টে গেল,
লাইট জ্বলে উঠল নিজ নিজে। সে এক পা পিছিয়ে গেল। তার চোখে এবার রাগ। তুমি আবার আমাকে প্রত্যাখ্যান করবে? আমার শরীর কাঁপছিল, কিন্তু এবার আমি সাহস করে বললাম, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বন্দি করে রাখবে কেন? সে থেমে গেল। পুরো ঘর নিস্তব্ধ। তার চোখের লাল আলো ধীরে ধীরে ম্লান হলো। আমি একা, খুব একা। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আমার বুকের ভেতর অদ্ভুত এক টান লাগল। এই কি সেই ভয়ঙ্কর কালো জাদু, নাকি এটা একটা আত্মার অভিশপ্ত প্রেম? হঠাৎ সে মিলিয়ে যেতে লাগল। যাওয়ার আগে শুধু বলল, আগামী পূর্ণিমায় তুমি আমার হবে। ঘড়ির দিকে তাকালাম। আজ অমাবস্যা, মানে 15 দিন। 15 দিনের মধ্যে আমাকে এই রহস্যের শেষ খুঁজে বের করতে হবে, না হলে আমি হয়তো আর মানুষ থাকব না। আজ গলার কালো দাগটা স্পষ্ট হয়ে উঠেছে। এটা কি ধীরে ধীরে আমাকে তার জগতে টেনে নিচ্ছে? আমি জানি না, কিন্তু একটা কথা বুঝেছি, সে আমাকে ছাড়বে না। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, আমার ভেতরের একটা অংশ হয়তো তাকে চিনে ফেলেছে। পূর্ণিমা আসতে আর 14 দিন। আমার গলার কালো দাগটা আজ আরও গাঢ়। আয়নায় তাকালে মনে হয় কেউ অদৃশ্যভাবে একটা মালা পরিয়ে দিয়েছে, অন্ধকারের মালা। গত রাতের পর সে আর আসেনি, কিন্তু তার অনুপস্থিতিটাও যেন উপস্থিতির মতোই ভারী। আজ অফিসে যাইনি, অসুস্থতার অজুহাত দিয়েছি। সারাদিন ল্যাপটপে বসে এই বাসার পুরনো ইতিহাস খুঁজতে লাগলাম। বাড়িওয়ালির নাম রিজিয়া আপা। সাহস করে তাকে ফোন করলাম। আপা, আগে যে ছেলেটা এখানে থাকতো তার নাম কি ছিল? ওপাশে কয়েক সেকেন্ড চুপ। তারপর খুব নিচু স্বরে বললেন, তুমি এসব জানতে চাও কেন? আমার গলা শুকিয়ে যাচ্ছিল। শুধু জানতে ইচ্ছে করছে। তিনি বললেন, তার নাম ছিল আরিয়ান। নামটা শুনতেই আমার মাথার ভেতর যেন বজ্রপাত হলো। আরিয়ান? আমি এই নামটা আগে শুনেছি। কোথায়? হঠাৎ আবার সেই দৃশ্য। নদীর ধারে দাঁড়িয়ে আমি, পাশে একটা ছেলে, সে হাসছে। আমি তার দিকে তাকিয়ে বলছি, আরিয়ান, এটা সম্ভব না। আমি ফোন ফেলে দিলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যি আমার সাথে তার কোনো সম্পর্ক ছিল? আমি তো কখনো এই শহরে আসিনি আগে। তাহলে এই স্মৃতিগুলো কোথা থেকে আসছে? সন্ধ্যের দিকে হঠাৎ দরজায় টোকা। আমি চমকে উঠলাম। দরজা খুলে দেখি কেউ নেই, কিন্তু মেঝেতে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। কালো কভার, ধুলো জমে আছে। আমি ধীরে ধীরে সেটা তুলে নিলাম। ভেতরে প্রথম পাতায় লেখা, আরিয়ান হাসান। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি বসে পড়লাম। ডায়েরির পাতাগুলো হলদে। হাত কাঁপতে কাঁপতে পড়তে লাগলাম। আজ তৃষা আমাকে বলল, আমাদের সম্পর্ক শেষ। সে বলল তার পরিবার মেনে নেবে না। সে বলল আমাকে ভুলে যেতে। আমার বুকের ভেতর চাপা ব্যথা শুরু হলো। পরের পাতা, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। যদি সে আমার না হয় তবে কেউ না। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। শেষ পাতায় কাঁপা হাতে লেখা, পূর্ণিমার রাতে সব শেষ করব, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তাকে কখনো ছাড়ব না। ডায়েরি পড়ে আমার পুরো শরীর কাঁপছিল। পূর্ণিমা, সে যেদিন মরেছে সেদিনও পূর্ণিমা ছিল। তাহলে কি সেই রাতের কোনো অন্ধকার রীতি, কোনো কালো জাদু তাকে বেঁধে রেখেছে এই পৃথিবীতে? হঠাৎ ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে লাগলো। ডায়েরির পাতাগুলো নিজে নিজে উল্টাতে লাগলো। শেষ পাতায় নতুন করে একটা লাইন ফুটে উঠল, তুমি আবার ফিরে এসেছ। আমি চিৎকার করে ডায়েরি ছুঁড়ে ফেললাম। ঠিক তখনই আয়নায় তাকিয়ে দেখি আমার পেছনে সে দাঁড়িয়ে। আজ তার মুখ আংশিক দেখা যাচ্ছে, ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালো দাগ, ঠোঁট ফেটে গেছে, কিন্তু তার চোখে এক ধরনের অসহায় ভালোবাসা। তুমি সত্যিটা জেনে গেছো, আমি কাঁপা গলায় বললাম। আমি সেই তৃষা নই। সে ধীরে মাথা নেড়ে বলল, আত্মা বদলায় না, শরীর বদলায়। আমার গলার কালো দাগটা জ্বলতে শুরু করলো।
যেন কেউ আগুনের মতো ছুঁয়ে দিচ্ছে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। সে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসল। তার ঠান্ডা হাত আমার গালে ছুল। অদ্ভুতভাবে আমার চোখে জল চলে এলো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, সে বলল, কিন্তু তুমি আমার অসমাপ্ত প্রতিশ্রুতি। আমি ফিসফিস করে বললাম, ভালোবাসা জোর করে হয় না। তার চোখের লাল আলো কেঁপে উঠল। তুমি আবার আমাকে প্রত্যাখ্যান করবে? ঘর কাঁপতে লাগল, দেয়ালে ফাটল ধরল। আমি বুঝলাম সে শুধু এক আত্মা না, সে কোনো অন্ধকার শক্তির সাথে বাঁধা। আমি হঠাৎ ডায়েরির একটা অংশ মনে করলাম। একটা পাতায় আঁকা ছিল অদ্ভুত চিহ্ন, লাল সুতো, কালো গোলাপ আর একটা বৃত্তের ভেতর দুটো নাম। আমি দৌড়ে ডায়েরি তুলে নিলাম। চিহ্নটা দেখে সে হঠাৎ পিছু হটল, তার চোখে ভয়। ওটা দেখো না, সে চিৎকার করল। আমি বুঝলাম এই চিহ্নটাই কালো জাদুর বন্ধন। হয়তো সে নিজেই কোনো রীতি করেছিল আমাকে বেঁধে রাখার জন্য। আমি বললাম, এই বন্ধন আমি ভাঙব। তার কণ্ঠ এবার গর্জে উঠল, পূর্ণিমার আগে পারবে না। তার শরীর ধোঁয়ার মতো ছড়িয়ে যেতে লাগল। মিলিয়ে যাওয়ার আগে সে শুধু বলল, যদি বন্ধন ভাঙো আমি চিরতরে হারিয়ে যাব। ঘর নিস্তব্ধ, আমি একা। কিন্তু এখন আমি জানি এটা শুধু প্রেম না, এটা একটা অসমাপ্ত রীতি, একটা কালো জাদু যা পূর্ণিমায় সম্পূর্ণ হবে। আর যদি আমি কিছু না করি তাহলে হয়তো আমার আত্মাও তার সাথে আটকে যাবে। আজ থেকে আমার সময় শুরু, পূর্ণিমা পর্যন্ত ১৩ দিন। আমি কি তাকে মুক্তি দেব, নাকি নিজেই তার অন্ধকারে ডুবে যাব? পুরো গল্প পরে শোনান। পূর্ণিমা পর্যন্ত আর ১২ দিন। আজ রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বসে থাকব না। যদি এটা কালো জাদু হয় তাহলে এর নিয়মও আছে, আর নিয়ম থাকলে ভাঙার পথও আছে। ডায়েরির সেই পাতাটা আবার খুললাম। লাল সুতো দিয়ে আঁকা বৃত্ত, বৃত্তের ভেতরে দুটো নাম, আরিয়ান, আর নিচে কাঁপা হাতে লেখা তৃষা। আমার হাত কাঁপছিল, কিন্তু এবার ভয় নয়, রাগ। তুমি আমাকে বন্দি করতে পারো না, আমি ফিসফিস করলাম। হঠাৎ লাইট নিভে গেল, পুরো ঘর অন্ধকার। আমি বুঝলাম সে এসেছে। ঠান্ডা বাতাস ধীরে ধীরে আমার চারপাশে ঘুরছে। তার কণ্ঠ এবার আগের চেয়ে ভারী। তুমি কেন এটা খুঁজছ? আমি ডায়েরিটা শক্ত করে ধরলাম, কারণ আমি তোমার সম্পত্তি নই। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর অন্ধকারের ভেতর থেকে সে বেরিয়ে এলো। আজ তার মুখ আরও স্পষ্ট, ফ্যাকাশে, ক্লান্ত, চোখে গভীর যন্ত্রণা। আমি তোমাকে হারাতে চাই না, সে বলল। আমি তাকিয়ে রইলাম। ভালোবাসা মানে বেঁধে রাখা না। সে হঠাৎ চিৎকার করে উঠল। দেয়ালের ক্যালেন্ডার ছিঁড়ে পড়ে গেল, জানালার কাঁচ কেঁপে উঠল। আমি তোমাকে ছাড়া একা। তার কণ্ঠে এবার ভয়ঙ্কর একটা শক্তি, যেন তার ভেতরে আরেকটা অন্ধকার সত্তা আছে। আমার মাথায় হঠাৎ একটা ভাবনা এলো। ডায়েরির শেষ পাতায় আঁকা চিহ্নটা একটা রীতির অংশ। হয়তো সে পূর্ণিমার রাতে আত্মাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল, কিন্তু রীতি অসম্পূর্ণ থাকায় সে মাঝখানে আটকে গেছে, না পুরোপুরি মৃত, না পুরোপুরি মুক্ত। আমি বললাম, তুমি কি সেই রাতে কিছু করেছিলে, কোনো রীতি? সে চুপ, তার চোখের লাল আলো কেঁপে উঠল। আমি শুধু চাইছিলাম তুমি ফিরে আসো, সে ফিসফিস করল। আমি বলেছিলাম যদি আত্মা সত্যি থাকে তবে সে ফিরে আসবে। আমার বুক ধক করে উঠল। তুমি নিজের আত্মাকে বেঁধে ফেলেছ, আমি বললাম। আমাকে না, নিজেকেই। সে এক পা পিছিয়ে গেল। হঠাৎ ঘরের কোণে কালো ছায়া জমাট বাঁধতে লাগল। সেই ছায়া তার পায়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আমি বুঝলাম এটাই কালো জাদুর আসল রূপ। আরিয়ান হয়তো শুধু একটা আত্মা, কিন্তু এই ছায়াটা অন্য কিছু। তৃষা, সে কষ্টে বলল, আমি বের হতে পারছি না। ছায়াটা তার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। তার চোখ হঠাৎ পুরো কালো হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। তার কণ্ঠ বদলে গেল, গভীর, গর্জনময়। পূর্ণিমায় বন্ধন সম্পূর্ণ হবে। আমি পিছিয়ে গেলাম। না, আমি চিৎকার করলাম। হঠাৎ আমার গলার কালো দাগটা জ্বলতে শুরু করল। মনে হলো কেউ শ্বাস বন্ধ করে দিচ্ছে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। আরিয়ান যেন লড়ছে ভেতর থেকে। আমি চাইনি এটা, সে কষ্টে বলল। আমি মরিয়া হয়ে ডায়েরির পাতাটা ছিঁড়ে ফেললাম। চিহ্নটা ছিঁড়তেই পুরো ঘর কেঁপে উঠল। কালো ছায়াটা হঠাৎ ছড়িয়ে পড়ল। আরিয়ান চিৎকার করল, থামো,
বন্ধন অসম্পূর্ণ হলে এটা আমাকে ধ্বংস করবে। আমি থেমে গেলাম, আমার হাত কাঁপছে। তাহলে কি করব? আমি চিৎকার করে বললাম। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, তার শরীর আধা স্বচ্ছ হয়ে যাচ্ছে। পূর্ণিমার রাতে রীতিটা শেষ করো, কিন্তু উল্টোভাবে। আমি অভবম্ভ। মানে? সে আমার দিকে তাকালো, চোখে আবার সেই আগের কষ্ট। যেখানে আমি নিজেকে বেঁধেছিলাম সেখানে তুমি আমাকে মুক্ত করবে। ঘর ধীরে ধীরে শান্ত হয়ে এলো, ছায়াটা মিলিয়ে গেল। সে ফিসফিস করে বলল, কিন্তু মনে রেখো, যদি ভুল করো তুমি আর ফিরে আসতে পারবে না। তার শরীর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি একা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘড়ির দিকে তাকালাম, পূর্ণিমা পর্যন্ত আর 11 দিন। আমাকে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে যেখানে সে রীতিটা করেছিল। হয়তো সেই নদীর ধারে, হয়তো সেই পুরনো বাড়িতে। কিন্তু একটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি যদি তাকে মুক্ত করি সে কি সত্যিই চলে যাবে, নাকি আমার ভেতরের যে অংশ তাকে চিনে ফেলেছে সে ভেঙে পড়বে? আজ প্রথমবার আমার মনে হলো আমি তাকে শুধু ভয় পাই না, আমি তার কষ্টও অনুভব করি। কিন্তু এই সহানুভূতি, এই টান, এটাই কি কালো জাদুর আসল ফাঁদ? পূর্ণিমার আগে আমাকে উত্তর খুঁজতেই হবে, নইলে আমি হয়তো তার অসমাপ্ত প্রেমের অংশ হয়ে যাব। পূর্ণিমা পর্যন্ত আর 10 দিন। আজ আমি নদীর ধারে যাচ্ছি। ডায়েরির মাঝখানে একটা পুরনো বাসের টিকিট পেয়েছিলাম। জায়গার নাম আধা মুছে গেছে, কিন্তু নদীর পাশের ছোট্ট একটা ঘাটের নাম স্পষ্ট, হয়তো সেখানেই। বিকেলের আলো ফুরিয়ে আসছিল যখন আমি পৌঁছালাম। জায়গাটা অদ্ভুত নির্জন, ভাঙা সিঁড়ি নেমে গেছে নদীর কালচে পানিতে। চারপাশে কাশফুল নড়ছে, অথচ বাতাস নেই। আমার বুক ধড়ফড় করছিল। আমি নিচে নামতেই মাথার ভেতর ঝাঁকুনি লাগলো। হঠাৎ দৃশ্য বদলে গেল। আমি আর একা নই, আমি, কিন্তু অন্য আমি, এই একই ঘাটে দাঁড়িয়ে আছি। পাশে আরিয়ান। সে হাসছে, বলছে, একদিন তুমি ফিরবে তৃষা, আমি জানি। অন্য আমি চোখ নামিয়ে বলছে, আমাদের এটা শেষ করতে হবে। দৃশ্যটা মিলিয়ে গেল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। এটা শুধু তার স্মৃতি না, এটা আমার ভেতরেরও কিছু। আমি কি সত্যিই? না, আমি নিজেকে থামালাম। আমি এখনকার আমি, আগের জীবনের দায় আমি নেব কেন? হঠাৎ ঠান্ডা বাতাস বইল। আমার সামনে পানির ওপর হালকা ঢেউ উঠল। ঢেউয়ের ভেতর তার অবয়ব ফুটে উঠল। তুমি এসেছ? তার কণ্ঠ আজ ক্লান্ত। আমি দাঁড়িয়ে বললাম, এখানেই তুমি রীতিটা করেছিলে? সে কিছুক্ষণ চুপ রইল, তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ, পূর্ণিমার রাতে। আমি ভেবেছিলাম যদি আত্মা সত্যি হয় তুমি ফিরে আসবে। আমি নদীর দিকে তাকালাম। কি করেছিলে তুমি? সে ধীরে বলল, নিজের রক্ত দিয়ে প্রতিশ্রুতি লিখেছিলাম, নদীর জলে ভাসিয়েছিলাম, আর নিজের আত্মাকে ডেকেছিলাম তোমার নামে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি বুঝতে পারোনি এটা বিপজ্জনক? সে ম্লান হেসে বলল, ভালোবাসা তখন যুক্তি মানে না। হঠাৎ আমার গলার কালো দাগটা জ্বলে উঠল। নদীর পানি কালচে হয়ে ঘুরতে লাগলো, যেন ভেতর থেকে কিছু উঠছে। আমি ভয় পেয়ে পেছাতে লাগলাম। পানির ভেতর থেকে ধীরে ধীরে একটা অন্ধকার ছায়া বের হলো। এটা আরিয়ান না, এটা আরও ঘন, আরও ভারী। তার কণ্ঠ গম্ভীর, বিকৃত। বন্ধন ভাঙা যাবে না। আরিয়ান পিছিয়ে গেল। এটাই সেই শক্তি, সে ফিসফিস করল, আমি যাকে ডেকেছিলাম। আমার বুক ধকধক করছে। তুমি কি ডেকেছিলে? সে চোখ নামিয়ে বলল, আমি জানতাম না ঠিক কি, শুধু বলেছিলাম আমার প্রেমকে ফিরিয়ে দাও। ছায়াটা হেসে উঠল, একটা ঠান্ডা ফাঁপা হাসি। তোমার প্রেম ফিরেছে, কিন্তু নিয়ম অনুযায়ী বিনিময় লাগবে। আমি বুঝলাম, এই শক্তি আমাকে চায় না, এটা চায় আত্মা। বন্ধন সম্পূর্ণ হলে আমার আত্মা তার সাথে আটকে যাবে। আমি চিৎকার করে বললাম, আমি কোনো চুক্তি করিনি। ছায়াটা বলল, তোমার নাম লেখা আছে রক্তে। আমার পায়ের নিচে মাটি ঠান্ডা হয়ে গেল। হঠাৎ নদীর ধারে ভাঙা সিঁড়ির নিচে একটা লালচে দাগ দেখতে পেলাম, শুকনো, পুরনো। আমি নিচু হয়ে দেখলাম মাটির ভেতর অদ্ভুত চিহ্ন খোদাই করা। একই চিহ্ন ডায়েরিতে ছিল। আমি বুঝলাম পূর্ণিমার রাতে এই বৃত্তের ভেতর দাঁড়িয়ে রীতিটা শেষ করতে হবে, কিন্তু উল্টোভাবে। আমি বললাম, কিভাবে মুক্তি দেব তোমাকে? আরিয়ান কষ্টে বলল, আমার নাম মুছে দাও,
তোমার নাম কেটে দাও আর বলো আমি মুক্ত। ছায়াটা গর্জে উঠল, সে তা পারবে না। নদীর পানি হঠাৎ উঁচু হয়ে উঠল, ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিল। আমি দাঁড়িয়ে গেলাম। আমি ভয় পাই না, আমি চিৎকার করলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি কাঁপছিলাম। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আরিয়ান হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। ওকে স্পর্শ করো না, তার শরীর ভেঙে যেতে লাগলো। আমি বুঝলাম সে আমাকে রক্ষা করছে। ছায়াটা বলল, পূর্ণিমার রাতে সিদ্ধান্ত হবে, হয় বন্ধন সম্পূর্ণ হবে, নয়তো দুজনেই শেষ। হঠাৎ সব শান্ত, নদী স্বাভাবিক, ছায়া মিলিয়ে গেছে। আরিয়ান দুর্বল হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সময় খুব কম, সে বলল। আমি তার দিকে তাকালাম। প্রথমবার তার চোখে ভয় দেখলাম। সে ফিসফিস করে বলল, যদি আমাকে মুক্ত করো আমি হয়তো আর থাকব না। আমার বুকটা হালকা ব্যথা করল। এই কয়েকদিনে সে আমার জীবনের অংশ হয়ে গেছে, ভয়, রহস্য, টান সব মিলিয়ে। আমি ধীরে বললাম, আমি তোমাকে বন্দি রেখে ভালোবাসতে পারবো না। সে ম্লান হাসল, তার অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম নদীর ধারে। পূর্ণিমা পর্যন্ত আর 9 দিন। সেদিন এই বৃত্তের ভেতর দাঁড়িয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি তাকে মুক্ত করব, নাকি অন্ধকারের সাথে চুক্তি করে চিরদিন তার সাথে থাকব। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই প্রেম শুধু আবেগ না, এটা এক অভিশাপ। আর পূর্ণিমার রাত হবে শেষ বিচার। পূর্ণিমা পর্যন্ত আর 2 দিন। এই 2 দিনে আমার জীবন পুরো বদলে গেছে। গলার কালো দাগটা এখন স্পষ্ট, যেন অদৃশ্য কারোর আঙ্গুলের ছাপ। মাঝে মাঝে সেখানে তীব্র জ্বালা করে, বিশেষ করে রাত হলেই। গতকাল রাতে ঘুমাতে পারিনি। ঘড়িতে 3টে বাজতেই পুরো ঘর হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জানালা বন্ধ, দরজা বন্ধ, তবু কানে এলো ফিস ফিস শব্দ। একটা না, অনেকগুলো। বন্ধন, পূর্ণিমা, আত্মা। আমি বিছানায় উঠে বসলাম। দেয়ালের উপর ছায়াগুলো নড়ছে, কিন্তু ঘরে কোনো আলো নেই। হঠাৎ আয়নায় তাকাতেই দেখি আমার পেছনে একসাথে কয়েকটা ছায়া দাঁড়িয়ে। ওগুলো আরিয়ান না, ওগুলো আকারহীন, লম্বা, বিকৃত। আমার বুক কেঁপে উঠল। তারপর সেই গভীর কণ্ঠ, সময় শেষের দিকে। আমি বুঝলাম ওই অন্ধকার শক্তিটা এখন আমাকে নজরে রেখেছে। আমি চিৎকার করে বললাম, আমি তোমাদের কিছুই দিচ্ছি না। হঠাৎ আয়নার কাঁচ ফেটে গেল, সরু ফাটল ধরে ছড়িয়ে পড়ল। ফাটলের মাঝখানে আমি নিজের আরেকটা মুখ দেখলাম, কিন্তু সেই মুখে হাসি, ঠান্ডা, নিষ্ঠুর। সে ফিসফিস করে বলল, তুমি ওকে মুক্ত করতে পারবে না, তুমি তাকে চাও। আমি চোখ বন্ধ করে মাথা নাড়লাম। না, আমি চাই না, আমি শুধু তাকে মুক্তি দিতে চাই। কিন্তু কি সত্যিই তাই? এই কয়েকদিনে আরিয়ান আমার ভয়ের অংশ হয়ে গেছে ঠিক, কিন্তু তার কষ্ট, তার একাকিত্ব, সেটা আমি অনুভব করি। এই টানটাই কি কালো জাদুর আসল শক্তি? আজ দুপুরে হঠাৎ দরজার বাইরে ধূপের গন্ধ পেলাম, তীব্র, কটু। দরজা খুলে দেখি দরজার সামনে লাল সুতো দিয়ে বাঁধা একটা ছোট পুটলি। আমি সেটা ছুঁতেই ভেতর থেকে ছাই ঝরে পড়ল। ছাইয়ের ভেতরে একটা ছোট্ট কাগজ। বন্ধন সম্পূর্ণ না হলে 2 আত্মাই হারাবে। আমি বুঝলাম অন্ধকার শক্তি আমাকে ভয় দেখাচ্ছে। হয় আমি রীতিটা সম্পূর্ণ করি, মানে আত্মাকে চিরতরে বেঁধে দিই, নয়তো উল্টো করলে ঝুঁকি আছে। রাতে আরিয়ান এলো। আজ সে খুব দুর্বল, তার শরীর প্রায় স্বচ্ছ। সে বলল, ওরা কাছে আসছে। আমি বললাম, ওরা কারা? সে চুপ করে রইল। তারপর ধীরে বলল, যেই শক্তিকে আমি ডেকেছিলাম তারা প্রতিশ্রুতি খায়, অসমাপ্ত প্রতিশ্রুতি তাদের পছন্দ না। আমার গলা শুকিয়ে গেল। পূর্ণিমার রাতে কি হবে? সে আমার চোখের দিকে তাকালো। তুমি যদি বৃত্তের ভেতর দাঁড়িয়ে বলো, আমি বন্ধন ভাঙছি, তাহলে হয়তো আমি মুক্ত হব। হয়তো। সে মাথা নিচু করল। কিন্তু সেই শক্তি তোমাকে নিতে চাইবে, বিনিময় ছাড়া তারা ছাড়ে না। আমার বুকের ভেতর শূন্যতা। আর যদি আমি কিছু না করি? সে ফিসফিস করল, তাহলে পূর্ণিমায় তোমার আত্মা ধীরে ধীরে আমার সাথে বেঁধে যাবে। ঘর নিস্তব্ধ। আমি জানি দুটো পথই ভয়ঙ্কর। হঠাৎ সে এগিয়ে এলো। তার ঠান্ডা হাত আমার হাত ছুঁল। এই প্রথম আমি হাত সরালাম না। সে বলল, আমি দুঃখিত। তার চোখে জল।
আমি বুঝলাম সে আমাকে ব্যবহার করতে চায় না, সে শুধু ভুল করেছে, ভয়ঙ্কর একটা ভুল। হঠাৎ ঘরের কোণে কালো ধোঁয়া জমাট বাঁধতে লাগল, অন্ধকার শক্তি। তার গর্জন, সময় প্রায় শেষ। আমার গলার দাগ জ্বলে উঠল, আমি ব্যথায় কুঁকড়ে গেলাম। আরিয়ান চিৎকার করল, ওকে ছেড়ে দাও। ধোঁয়া আমাদের ঘিরে ফেলল। আমি কষ্টে দাঁড়িয়ে বললাম, পূর্ণিমার রাতে আমি আসব, কিন্তু সিদ্ধান্ত আমি নেব। ধোঁয়া থেমে গেল, একটা বিকৃত হাসি শোনা গেল। আমরা অপেক্ষা করব। সব শান্ত। আরিয়ান প্রায় ভেঙে পড়েছে। সে ভয় পাচ্ছ? সে জিজ্ঞেস করল। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, হ্যাঁ, কিন্তু পালাবো না। সে মৃদু হাসল, তুমি আগের মতোই সাহসী। এই কথাটা শুনে আমার বুক ধক করে উঠল। আগের মতো মানে, সত্যি কি আমি সেই আত্মা? না। আমি নিজেকে শক্ত করলাম। আমি এখনকার আমি। পূর্ণিমা পর্যন্ত আর এক রাত। আগামীকাল শেষ রাতের আগে রাত। আজ ঘুম আসবে না, কারণ আমি জানি আগামীকাল রাত থেকেই অন্ধকার পুরোপুরি জেগে উঠবে, আর পূর্ণিমার আলোয় আমার প্রেম, ভয় আর আত্মা সব কিছুর বিচার হবে। আজ পূর্ণিমা। সারা দিন আকাশ অস্বাভাবিক পরিষ্কার ছিল, যেন চাঁদ নিজেই অপেক্ষা করছে। আমি বিকেলেই নদীর ঘাটে চলে এসেছি। ভাঙা সিঁড়ির নিচে সেই বৃত্ত এখনও আছে, মাটিতে খোদাই করা চিহ্ন, শুকনো লাল দাগ, আর চারপাশে অদ্ভুত ঠান্ডা। আজ বাতাস আছে, কিন্তু শব্দ নেই, পাখি নেই, মানুষ নেই, শুধু আমি আর অপেক্ষা। চাঁদ ধীরে ধীরে ওপরে উঠছে। পূর্ণিমার আলো নদীর ওপর পড়তেই পানি রূপালি হয়ে উঠল। হঠাৎ আমার গলার কালো দাগটা জ্বলে উঠল, ব্যথায় হাঁটু ভেঙে গেল। বৃত্তের ভেতর দাঁড়াতেই মাটি ঠান্ডা হয়ে গেল। চারপাশে অদৃশ্য একটা দেয়াল তৈরি হলো, যেন আমি আটকা। তারপর সে এলো, আরিয়ান। আজ সে আগের চেয়ে স্পষ্ট, প্রায় মানুষের মতো। চোখে আগুন নেই, শুধু ক্লান্তি। এখনো সময় আছে, সে বলল। তুমি চলে যেতে পারো। আমি মাথা নেড়ে বললাম, না, আজ শেষ। হঠাৎ নদীর পানি উত্তাল হয়ে উঠল। রূপালি ঢেউয়ের মাঝখান থেকে কালো ধোঁয়া উঠে আকাশ ছুল। সেই অন্ধকার শক্তি। আজ তার আকাশ স্পষ্ট, লম্বা, ছায়াময়, ভেতরে অসংখ্য ফিসফিস শব্দ। বন্ধন সম্পূর্ণ করো, প্রতিশ্রুতি পূর্ণ করো। আমার বুক ধকধক করছে। আমি বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে চিহ্নটার দিকে তাকালাম। ডায়েরির পাতার মতো একই চিহ্ন, দুটো নাম, আরিয়ান, তৃষা। অন্ধকার শক্তি গর্জন করে উঠল, রক্তে লেখা প্রতিশ্রুতি রক্তেই পূর্ণ হবে। হঠাৎ আমার হাতে কেটে যাওয়ার মতো জ্বালা অনুভব করলাম। ছোট একটা লাল দাগ ফুটে উঠল। আমি বুঝলাম ওরা চায় আমি রীতিটা সম্পূর্ণ করি। আমি চোখ বন্ধ করলাম। মনে পড়ল আরিয়ানের কষ্ট, একাকিত্ব, ভুল সিদ্ধান্ত। কিন্তু মনে পড়ল আমার নিজের জীবনও। আমি কারো অসমাপ্ত গল্প না, আমি নিজের মানুষ। আমি চোখ খুলে জোরে বললাম, এই বন্ধন আমি মানি না। মাটি কেঁপে উঠল। অন্ধকার শক্তি গর্জন করে উঠল, তাহলে বিনিময়। আরিয়ান চিৎকার করল, না, তাকে নিও না। ধোঁয়া আমার দিকে ছুটে এলো, শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি কষ্টে বৃত্তের ভেতর হাঁটু গেড়ে বসলাম। ডায়েরির কথা মনে করলাম, রীতিটা উল্টো করতে হবে। আমি কাঁপা গলায় বললাম, যে নামে এই বন্ধন শুরু, সে নাম আমি মুক্ত করছি। যে প্রতিশ্রুতি অসমাপ্ত, সে প্রতিশ্রুতি আমি ফিরিয়ে দিচ্ছি। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আরিয়ান। চাঁদের আলো হঠাৎ তীব্র হয়ে উঠল। চিহ্নের ভেতরের তৃষা নামটা ধীরে ধীরে মুছে যেতে লাগল। অন্ধকার শক্তি চিৎকার করল, না, আত্মা ছাড়া চুক্তি ভাঙা যায় না। ধোঁয়া আমার গলা চেপে ধরল। আমার চোখে জল চলে এলো। আমি শেষ শক্তি দিয়ে বললাম, ভালোবাসা বন্দি না, ভালোবাসা মুক্তি। হঠাৎ আরিয়ান আমার সামনে এসে দাঁড়ালো। সে নিজের হাত বৃত্তের ভেতরে রাখল। আমি স্বীকার করছি, সে বলল। আমি তাকে বেঁধেছিলাম, এখন আমি নিজেকে মুক্ত করছি।
চাঁদের আলো সাদা আগুনের মতো ঝলসে উঠল। চিহ্নের ভেতরের আরিয়ান নামটাও ফেটে গেল। মাটি কাঁপতে লাগল। অন্ধকার শক্তি গর্জন করে পিছু হটল। ধোঁয়া ছড়িয়ে গিয়ে নদীতে মিলিয়ে গেল। সব নিস্তব্ধ। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেলাম। চাঁদের আলো শান্ত। গলার কালো দাগটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি চোখ তুলে দেখলাম আরিয়ান দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার শরীর স্বচ্ছ আলোয় ভরা। তার চোখে আর লাল আগুন নেই, শুধু শান্তি। সে মৃদু হাসল। তুমি আমাকে মুক্ত করলে। আমার বুকটা হালকা ব্যথা করল। তুমি এখন কোথায় যাবে? সে আকাশের দিকে তাকালো, যেখানে অসমাপ্ত গল্প শেষ হয়। আমার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে এগিয়ে এসে আমার কপালে ঠান্ডা স্পর্শ দিল। এই স্পর্শে আর ভয় নেই, শুধু বিদায়। এই জীবনটা নিজের মতো বাঁচো, সে বলল। তার শরীর ধীরে ধীরে চাঁদের আলোয় মিলিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। নদী শান্ত, বৃত্ত ভেঙে গেছে। পূর্ণিমার আলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সব শেষ, নাকি অন্ধকার শক্তি পুরোপুরি হারায়নি? নদীর পানিতে এক মুহূর্তের জন্য কালো ঢেউ উঠল, খুব ক্ষণস্থায়ী। আমি তাকিয়ে রইলাম। তারপর সব স্বাভাবিক। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আজ একটা অসমাপ্ত প্রেম মুক্তি পেয়েছে। আর আমি আবার শুধু আমি। পূর্ণিমা সেই রাতের পর আজ 7 দিন কেটে গেছে। নদীর ঘাটে যা ঘটেছিল সেটা কি সত্যি ছিল, নাকি সবই আমার কল্পনা? প্রথম 2 দিন আমার শরীর ভীষণ দুর্বল ছিল। জ্বর এসেছিল। গলার কালো দাগটা ধীরে ধীরে মিলিয়ে গেছে। এখন শুধু হালকা একটা ছাপ আছে, যেন পুরনো স্মৃতি। আমি আবার অফিসে যাওয়া শুরু করেছি। আয়নায় তাকালে এখন আর পেছনে ছায়া দেখি না। রাতে ঘুম ভাঙে না। ফিসফিস শব্দ নেই। সব কিছু স্বাভাবিক, অস্বাভাবিকভাবে স্বাভাবিক। কিন্তু একটা জিনিস বদলে গেছে। আমার ভেতরে একটা শান্তি আছে। আরিয়ানকে আমি মুক্ত করেছি। তার চোখের সেই শেষ হাসিটা এখনও মনে আছে। সেখানে কষ্ট ছিল না, শুধু মুক্তি। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু গল্প কখনো এত সহজে শেষ হয় না। গতকাল রাতে হঠাৎ পুরনো ডায়েরিটার কথা মনে পড়ল। আমি তো সেটা নদীর ধারে ফেলে এসেছিলাম। কৌতূহল থেকে আজ ঘাটে গেলাম। ভাঙা সিঁড়ি, কাশফুল, নদীর ঢেউ সব একই, কিন্তু বৃত্তের জায়গাটা এখন ফাঁকা। মাটির দাগ নেই, লাল চিহ্ন নেই, যেন কখনো কিছুই ছিল না। আমি হাঁটু গেড়ে বসে মাটি ছুলাম। ঠান্ডা, স্বাভাবিক। হঠাৎ পেছন থেকে হালকা বাতাস এলো। আমার বুক কেঁপে উঠল। আমি ধীরে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, তবু বাতাসে এক অদ্ভুত পরিচিত গন্ধ, ভেজা মাটি আর ধূপের মিশ্রণ। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ খুব শান্ত কণ্ঠে বলছে, ধন্যবাদ। আমি চোখ বন্ধ করলাম। ভয় পেলাম না, শুধু হালকা হাসলাম। কিন্তু গল্পর এখানেই শেষ নয়। আজ রাতে বাড়িতে ফিরে দরজা খুলতেই আমার চোখ আটকে গেল টেবিলের ওপর। একটা গোলাপ, লাল না, কালোও না, সাদা। আমি ধীরে এগিয়ে গেলাম। ফুলটার পাশে ছোট একটা কাগজ। হাত কাঁপতে লাগলো। কাগজে শুধু এক লাইন, মুক্তি মানেই শেষ নয়। আমার বুক ধক করে উঠল। আমি চারপাশে তাকালাম। ঘর নিস্তব্ধ, হাওয়া নেই, ছায়া নেই, কিন্তু আমার আয়নার ভেতর নিজের প্রতিবিম্বের পেছনে 1 সেকেন্ডের জন্য একটা আলো ঝলসে উঠল। কালো না, সাদা। আমি চোখ মুছে আবার তাকালাম। কিছু নেই। আমি গভীর শ্বাস নিলাম। হয়তো এটা শুধু কাকতালীয়, হয়তো কোনো অজানা কেউ মজা করেছে, অথবা অন্ধকার শক্তি পুরোপুরি হারায়নি। কিন্তু এবার আমি ভয় পাচ্ছি না, কারণ আমি জানি ভালোবাসা যদি সত্যি হয় সেটা বন্দি করে না। আর যদি অন্ধকার আসে, তার মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার আছে। আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে পূর্ণিমার পরের ফ্যাকাশে চাঁদটার দিকে তাকিয়ে আছি। হালকা বাতাস বইছে। আমার গলার পুরনো দাগে আর জ্বালা নেই, শুধু স্মৃতি। হয়তো আরিয়ান এখন কোথাও আলোয় আছে, হয়তো সে সত্যিই মুক্ত। আর যদি কখনো অন্ধকার আবার ফিরে আসে, আমি জানি কি করতে হবে। কারণ এই গল্প আমাকে শিখিয়েছে অসমাপ্ত প্রেম অভিশাপ হতে পারে, কিন্তু সাহস থাকলে সেই অভিশাপও ভাঙা যায়। আমি তৃষা। আমি একা ছিলাম, কিন্তু এখন আর একা নই, কারণ আমি নিজের পাশে আছি। আর দূরে কোথাও,
হয়তো খুব দূরে একটা আত্মা শান্তিতে আছে। নদীর ওপর চাঁদের আলো পড়ছে, ঢেউ উঠছে, নেমে যাচ্ছে, সব কিছু চলতেই থাকে, কিন্তু কিছু রাত চিরকাল মনে থাকে।